আসসালামু আলাইকুম। আজকে পড়ে শোনাচ্ছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ছোট্ট গল্প পরপুরুষ। করালি গরু খুঁজতে বেরিয়েছিল, আর তারক বেরিয়েছিল বউ খুঁজতে। কালীপুরের হাটে সাঝের বেলায় দুজনে দেখা। বা চোখের ছানি এসেছে, ভালো ঠাউর হয় না। তবু তারককে চিনতে পেরে করালি বলল, তারক নাকি? আর বলো কেন দাদা, মাগি সকাল থেকে হাওয়া। ঝগড়া করেছিস? সে আর কোন দিন না হচ্ছে। আজ আবার বাগান থেকে মস্ত মান কচুটা তুলে নিয়ে বেরিয়েছে। আমি ভাবলুম কচু বেচতে যদি হাটে এসে থাকে। বাধা বউ ফিরে ঠিকই আসবে। আমার তো তা নয়, গরু বলে কথা, অবলা জীব। হাটে হাতে যদি হাত বদল হয় মস্ত লোকসান। গোহাটা ঘুরে দেখেছ? তা দেখিনি, পেলুম না। ভেবো না, গরুও ফিরবে। চলো পরাণের দোকানে বসি। পরাণ তারির কলসি সাজিয়ে বসে একখানা বারকুশে ভাঁড় আর কাচের গেলাস সাজানো। আশপাশ খদ্দেররা সব উবু হয়ে বসে ঢকাঢক গিলছে। দুজনে সেখানে সেটে গেল। কালীপুরীর হাট একখানা হাটের মতো হাটই বটে। 10টা গা যেন ভেঙে পড়ে। জিনিস যেমন সরেস, দামও মোলায়েম। এই সন্ধ্যের পরও হ্যাজাক, কার্বাইড, টেমি জেলে বিকিকিনি চলছে রমরম করে। হাটে বাজারে এলে মনটা ভালো থাকে তারকের। পেটে তাড়ি টাড়ি গেলে তো আরও তর হয়ে যায়। তবে কি না, বউটা সকালবেলায় পালিয়ে যাওয়ায় আজ সারাদিন হরিমুটু গেছে। রান্নাটা আসে না তারকের। ছেলেবেলায় এই কালীপুরের হাটেই এক জ্যোতিষী তার মাকে বলেছিল, বাপু, তোমার ছেলের কিন্তু অগ্নিভয় আছে, আগুন থেকে সাবধানে রেখো। তাই মা তাকে গা ছুঁয়ে বাক্যি নিয়েছিল, আগুনের কাছে যাবে না। মায়ের কথা ভাবতেই চোখটা জ্বালা করল। মা মরে গিয়ে স্তূপ কিছু ফাঁকা হয়ে গেছে যেন। দুপুরে গড়ানো বেলায় মুকুন্দের দোকানের 4টি মুড়ি বাতাসা খেয়েছিল। এখন খিদেটা জাগর মারছে। করালি যেন মনের কথা টের পেয়েই বলল, নন্দকিশোরের মোচা চপ খাবি? খুব খাবো। পয়সা দিচ্ছি, যা নিয়ে আই। নন্দকিশোরীর মোচার চপের খুব নামডাক। সারা দিনে দোকানের জন্য পাকা কাঁঠালির মাছির মতো ভিড়। এখন সন্ধ্যাবেলায় ভিড় একটু পাতলা হয়েছে। সারাদিনে না হোক কয়েক হাজার টাকার মাল বিক্রি করে নন্দকিশোরের হেদানো চেহারা। 4টা কর্মচারীও নেতিয়ে পড়েছে যেন। নন্দকিশোর মাথা নেড়ে বলল, মোচা কখন ফুরিয়ে গেছে? ফুলুরি হবে, তবে গরম নয়। আহা, একটু গরম করে দিলেই তো হয়। উনুন ঝিমিয়ে পড়েছে বাপু, এখন আঁচ তুললে কয়লা দিতে হবে। শেষ হাটে আর আঁচ তুলে লোকসান দেব নাকি 2 টাকার ফুলুরির জন্য? তা বটে। তারক এধার ওধার খুঁজে দেখল। শেষে মুকুন্দ দুলইয়ের দোকান থেকে গরম চপ নিয়ে ফিরে এলো। খালি পেটে ঢুকে চপ যেন নৃত্য করতে লাগলো। তার উপর তাড়ি গিয়ে যেন ধান ধরে ফেলল। ভিতরে যখন নাচ গান চলছে তখন তারক বলল, কালীপুরের হাট বড় ভালো জায়গা। কি বড় করালিদা? জিভে একটা মারাত্মক কাঁচা লঙ্কার ঘষানি খেয়ে শিশাচ্ছিল করালি। একগাল তাড়িতে জ্বলন্ত জিভটা খানিক ভিজিয়ে রেখে ঢোক গিলে বলল, সেই কোমরের ঘুষি পড়া বয়সে বাপের হাত ধরে আসতুম। তখন একরকম ছিল, এখন অন্য রকম। তারকের বাঁ পাশে একজন দাঁত উঁচু লোক তখন থেকে 2খানা সস্তা গন্ধ সাবান বাঁ হাতে ধরে বসে আছে। ডান হাতে গেলাসে চুমুক দিচ্ছে আর ঘুরিয়ে ফিরিয়ে সাবান 2খানা দেখছে বারবার। পেটের মাঝে নৃত্যগীত চলছে। মেজাজটা একটু ঢিলে হয়েছে তারকের। লোকটার দিকে চেয়ে বলল, সাবান বুঝি বউয়ের জন্য? লোকটা উদাস হয়ে বলল, বউ কোথা? ঘাড়ের উপর দুটো ধুমসি বোন, মা বাপ। মুকুন্দ বিশ্বের সাপ বলে দিয়েছে, আগে পরিবার থেকে আলগা হও, তারপর মেয়ের সঙ্গে বিয়ে দেব। তা আলগা হতে বাধা কোথায়? হলেই হয়, আজকাল সবাই হচ্ছে। ভয়ও আছে,
মুকুন্দ বিশ্বাসের ছেলের সঙ্গে তার ঝগড়া। মেয়ের বিয়ে দিয়েই মুকুন্দ আর তার বউ আমার ঘাড়ে চাপবার মতলব করছে। ও বাবা, সেও তো গন্ধমাদন। তাই তার বিয়েটা হয়ে উঠছে না। করো কি? ভ্যান রিক্সা চালাই। নয়াপুর থেকে কেশব হালদারে মাল নিয়ে এসেছি। হাটের পর ফের মাল নিয়ে ফেরা। আর সাবানের কথা বলছো? সে কি আর শখ করে কেনা? লটারিতে পেলুম। বাহ, লটারি মেরেছ? এ তো সুখের কথা। ছাই, ওই যে লোহার রিং ছুঁড়ে ছুঁড়ে জিনিসের উপর ফেলতে হয়। রিংয়ের মধ্যেখানে যা পড়বে তাই পাবে। ফিবার 2 টাকা করে। 30খানা টাকা গচ্ছা গেল। তার মধ্যে একবার এই সাবান 2খানা উঠল। যাচাই করে দেখেছি, এ সাবান 4 টাকা 50 পয়সা করে। লটারি মানে তো তাই রে ভাই। তুমিই যদি সব জিতে যাও তাহলে লটারিওয়ালার থাকবে কি? দাঁত উঁচু লোকটা এক চুমুক খেয়ে বলল, সবারই সব হয়, শুধু এই ভ্যান গাড়িওয়ালারই কিছু হয় না, বুঝলে? মা একখানা ফর্দ ধরিয়ে দিয়েছিল, ট্যাকে আছে এখনো। সেসব আর নেওয়া হবে না। কটা বাজে বলো তো? তারকের হাতে ঘড়ি নেই, আন্দাজে বলল, তা ধরো 7টা, 7:30 হবে। ওরে বাসরে, কেশব হালদারের মাল গেটাতে গেলে গেছে, যাই। করালি শিশুচ্ছিল। উঠবে নাকি করালিদা? করালি একটু হাই তুলে বলল, গরুটার কথাই ভাবছিলুম। কি ভাবলে? বাজা গরু, পুষতে খরচ, আবার বেচতেও মন চায় না। কিনবে বা কে বলো? তাই বলো, বাজা গরু। তা গেছে আপদি গেছে, ভাবনার কি আছে রে? আছে আমার ছোট মেয়ে, পদের বড় ভাব গরুটার সঙ্গে। পাল খাইয়েছ? কিচ্ছু বাকি রাখিনি। আর 2টো গরু বিয়ই, দুধও দেয়, এটাই দেয় না। এত বড় হাটে বউ খোঁজা মানে খড়ের গাদায় সুই খোঁজার সামিল। এসে থাকলেও এত রাত অবধি তো আর হাটের মাটি কামড়ে নিয়ে এসে। বউ যদি রাতে না ফেরে তাহলে তো রাতও হরিমটর। তারক ভাবছিল আরও কয়েকখানা চপ সাটিয়ে নেবে কিনা, তারপর 1 ঘাঁটি জল খেয়ে নিলেই হলো। কিন্তু পয়সার নেশাটা চৌপাট হয়ে গেলে মুশকিল। পুরুষ মানুষ আর মেয়ে মানুষের সম্পর্ক নাকি চিরতন। আম ওলো, সম্পর্কের আবার চিরতন, হরতন, ইস্কাপন, রইতন নাকি? হলেও বাপু, যমুনা কি সেসব বোঝে? তবে কি না নরেনবাবু ভদ্রলোক, মেলা জানে শোনে। নরেনবাবুর কথা তো আর ফেলনা নয়। একদিন জিজ্ঞেস করল, চিরতনটা আবার কি বলো তো বাবু? নরেনবাবু হেসে টেসে বলল, এই ধর তুই আর আমিও কারো কেউ নই, তুইও কারো কেউ নোস, যেমন জলের মাছ। কে কার মা বাপ জানে ওরা, তবুও তো ডিম ছাড়াচ্ছে, বাচ্চা বিয়োবে। ব্যাপারটা ওই রকমই আর কি। চিরন্তন মানে হচ্ছে আদির সম্পর্ক, বুঝলি না? যমুনা বুঝি বুঝি করেও স্পষ্ট করে বুঝতে পারছিল না। তবে এটা ঠাউর হলো যে ওই চিরতনের মধ্যেই প্যাচটা আছে। প্যাচ বুঝতে যমুনা কেন, কোনো মেয়ে মানুষেরই দেরি হয় না। যমুনার এই 17 বছর বয়স হলো। 1 বছর হলো পুরুষ মানুষ ঘাটছে। পুরুষটা হলো তার বর তারক। একদিন মিটমিট করে হেসে বলেছিল, বাবুর বাড়িতে কাজে যাস, তা কখনো পিঠ টেট চুলকে দিতে বললে দিস। নরেনবাবুর মেলা পয়সা। প্যাচ বুঝতে যমুনার দেরি হয় না। আর একদিন বলল, আহা, বাবুটার বউটা বোবা, পীড়িতের কথা কইতে দইতে পারে না। পুরুষ মানুষ একটু ওসব শুনতে টুনতে চাই। প্যাচ যমুনা বুঝতে পারে, চিরতনটা বুঝতেও তার অসুবিধা হয়নি। নরেনবাবুর বউ মলয়া বোবাকালা, তবে সে পয়সাওয়ালা নিতাই রায়ের মেয়ে। নিতাই রায় 50,000 টাকায় নরেনবাবুকে কিনেছে, একথা সবাই জানে। নগদ ছাড়াও বাড়িঘর ঠিকঠাক করে দেওয়া, মেয়ের নামে জমিজমা লিখে দেওয়া তো আছেই। নরেনবাবুকে তাই আর কিছু করতে হয় না, শুয়ে বসে আড্ডা দিয়ে সময় কাটছিল। তবে বেকার জামাই বলে লোকে টিটকিরি না দেয়, সেজন্য ইদানিং নয়নপুরের বাজারে একখানা ওষুধের দোকানও করে দিয়েছে নিতাই রায়।
গায়ের দোকান, সেখানে ওষুধ ছাড়াও নানা জিনিস রাখতে হয়। তার নরেন হলো বাবু মানুষ। সকালের দিকে শ্রীপতি নামে এক কর্মচারী দোকান দেখে। সন্ধ্যাবেলা নরেনবাবু গিয়ে ঘণ্টা দুয়েক কাটিয়ে আসে। সেখানে কিছু ইয়ার বন্ধুও জোটে এসে। শোনা যাচ্ছে নরেনবাবুর গদাই লস্করি চালে সুবিধা হয়েছে শ্রীপতির। সে দুই হাতে লুটে নিচ্ছে। তারকের তাই ইচ্ছে শ্রীপতিকে সরিয়ে চাকরিটা সে বাগায়। সোজা সাপটা ব্যাপার, এতে কোনো প্যাচ নেই। মানুষ কত কি চায়, আর চাইবেই তো। নেই বলেই চাই, কিন্তু চাইলেই তো হলো না, দিচ্ছে কে? আর তখনই প্যাচটা লাগে। মলয়ার দুটো মেয়ে, একটা 3.5 বছরের, একটা 2 বছরের। তারা কেউ বোবা কালো নয়। বড়টা পাড়ার খেলোয়াড়িদের সঙ্গে খেলতে শিখেছে, আর ছোটটা সারা বাড়িতে গুটগুট করে হেঁটে বেড়ায়। এই দুটো মেয়ে হচ্ছে মলয়ার জান। যখন আদর করে তখন খ্যাপাটে হয়ে যায়, আর সারা দিনে মাঝে মাঝে মেয়েদের আ আ করে ডাকে। মেয়ে দুটো মায়ের ডাক ঠিকই বুঝতে পেরে ছুটে আসে। মেয়ে দুটোর দেখাশোনা করত উড়নচণ্ডী পটলি। ছোট মেয়েটা তখন সবে হামাদাই। পটলি তাকে বারান্দায় ছেড়ে দিয়ে উঠোনে দিব্যি এক্কা ডোক্কা খেলছিল। মেয়েটা গড়িয়ে পড়ে হাঁ করে এমন টান ধরল যে দম বুঝি ফিরে পায় না। মাথা ফুলে ঢোল। শোনার কথাই নাই মলয়ার, তবু মায়ের মন বলে কথা। কোথা থেকে পাখির মতো উড়ে এসে মেয়েকে বুকে তুলে নিল। তারপর সে কি তার ভয়ঙ্কর চোখ আর ভৈরবী মূর্তি! পটলি না পালালে বোধহয় খুনই হয়ে যেত মলয়ার হাতে। বোবাদের রাগ বোধহয় বেশিই হয়। কথা দিয়ে দুর্মুষ করতে পারে না, গালাগাল দিয়ে বুক হালকা করতে পারে না, তাই ভিতরে ভিতরে পোষা রাগ গুমড়ে ওঠে। পটলির জায়গায় এখন যমুনা। মেয়েদের দেখাশোনা, ধান শুকায়, ঢেকি কোটে, গেরস্ত বাড়িতে তো কাজের আকাল নেই। আবার ছুটে গিয়ে ঘরের অকাল কুষ্মন্দ তারকের জন্য রেধেও আসতে হয়। তা বলে খারাপ ছিল না যমুনা। খাটনিকে তো ভয় নেই, চিরকার গতরে খেটেই বড়টি হলো। কিন্তু ভয়টা অন্য জায়গায়। সে হলো ওই মলয়া। বোবা কালা হলে কি হয়? যমুনার বিশ্বাস মলয়া অনেক কিছু টের পায়, শুনতে না পেলেও টের পায়। মাঝে মাঝে কেমন যেন বড় বড় চোখ করে তার দিকে অপলক চেয়ে থাকে। একটু ভয় ভয় করে যমুনার। নরেনবাবু ধীরে ধীরে এগোচ্ছে। একদিন বলল, নারী আর নদীতে কোনো তফাৎ নেই বুঝলি। মেয়ে ছেলে হলো বওতা জল, ডুব দিয়ে উঠে পড়ো। নদীকে তাতে অশুদ্ধ হলো? এই যে গঙ্গায় কত পাপি টাপি ডুব দেয়, গঙ্গাকে তাতে ময়লা হয় রে। আগে যমুনা শুধু শুনত, কিছু বলতো না। আজকাল বলে। সে ফস করে বলে ফেলল, তোমার কি কোনো কাজ নেই বাবু? সকালের দিকটাই দোকানে গিয়ে বসলে হতে পারো। শ্রীপতি তো শুনি তোমার দোকান ফাঁক করে দিচ্ছে। নরেনবাবু একটা ফু শব্দ করে বলল, দিক না, তাতে আমার কি? দোকান শ্বশুরের, শ্রীপতিও তার লোক। সে বুঝবে, আমার হতে মাথা গলানোর কি? আমি খাবো দাবো ফুর্তি করব। বোবাকালা বিয়ে করেছি কি মাগ না? শ্বশুর কি আর চিরকাল থাকবে? দোকান তো তোমারই হবে একদিন। আমার নয় রে, আমার নয়। দোকান ওই বোবাকালার নামে। ও আমার চায় না। 2 টাকার জিনিস 4 টাকায় বিক্রি করে পয়সা কামানোর ধাতে আমার নয়। আমাকে কি তাই বুঝলি? আরও একদিন আরও একটু এগোলো নরেনবাবু। কথা নয়, একখানা তাঁতের শাড়ি দিয়ে বলল, কাল সকালে পরে আসিস, তোকে মানাবে। এসে একটু ঘোরাফেরা করিস চোখের সামনে। খুশি হলো তারকও, বলল, বাবা, এই তো কাজ এগোচ্ছে। তার মানে? নরেন তো ভিটুর ডিম। ভাবছিলাম বুঝি এগোবে না। কি বলতে চাও তুমি বলো তো? দোষ ধরিসনি, একটু মাখামাখি করলে যদি কাজ হয় তো ভালোই। তাই যদি হবে তাহলে তো বাজারে গিয়ে নাম লেখালেই পারতুম। চটিস কেন? পেটের দায় বলে কথা। শ্রীপতি শালা তো শুনছি কৈলাসপুরে 4 কাঠা জমি কিনে ফেলেছে। তাতে তোমার কি? জ্বলুনি হয় বুঝলি, বুকের মাঝখানটায় বড্ড জ্বলুনি হয়। ঘরামির কাজ করে করে হাতে কড়া পড়ে গেল। সুখের মুখ দেখলাম না। প্রথমটায় বাধো বাধো ঠেকল, পরে দেখবি ব্যাপারটা কিছুই না। আমিও যা, ওই নরেনবাবুও তা। তোমার মুখে পোকা পড়বে। ওরে শোন,
ও চাকরির মতো সুখের চাকরি নেই। মালিক চোখ বুজে থাকে, হিসেব চায় না। এমনটা আর কোথায় পাবি? এই টানাপোড়েনের মধ্যে দিন কাটছিল যমুনার। একদিন বিকেলে ভেতরে বারান্দায় বসে মলয়ার চুল বাঁধছিল যমুনা। বেশ চুল মেয়েটার, দেখতেও খারাপ নয় কিছু, মায়াও হয়। খোপায় কাটা গুজে হাত আয়নাটা মলয়ার হাতে যখন ধরিয়ে দিল, তখন হঠাৎ আয়না ফেলে ঘুরে বসল মলয়া। সেই বড় বড় চোখ, দু হাতে হঠাৎ যমুনার দু কাঁধ খিমচি ধরে ঝাঁকিয়ে বলল, আ আ আ। ভয়ে আত্মারাম দানা ঝাপটাচ্ছিল বুকে। কি জোর মেয়েটার গায়ে! কি করছো বৌদি, কি করছো? আমি তো কিছু করিনি। মলয়া ঝাঁকুনি থামিয়ে কিছুক্ষণ চুপ করে চেয়ে রইল তার চোখের দিকে। তারপর সাপে ব্যাঙ ধরলে ব্যাঙ যেমন শব্দ করে, তেমনি এক অবোধ শব্দ বেরোতে লাগলো গলা থেকে, আর দু চোখে জলের ধারা। নরেনবাবু পরের দিনই বলল, শহরে বেড়াতে যাবি দুদিনের জন্য? শুধু তুই আর আমি। একটু ফুর্তি করে আসি চল। ফুঁসে উঠতে পারল না যমুনা। তার কি সেই জোর আছে? জোর হলো স্বামীর জোর, তার তো সেখানেই লবডঙ্কা। যমুনা সুতরাং অন্য পন্থা ধরে বলল, তোমার শ্বশুরকে যদি বলে দিই তাহলে কি হয়? ও বাবা, এ যে আমার শ্বশুর দেখাই, কেন রে? শ্বশুরের কাছে কি টিকিখানাও বাধা রেখেছি? নিতাই রাই বা কম কিসে? পটল ডাঙায় তার বসন্ত কুমারীর ঘরে যাতায়াত কে না জানে। কি করবে সে আমার? তুই বড্ড বোকা মেয়ে ছেলে তো। শোনো বাবু, বৌদি কিন্তু সব টের পাই। সোহাগের কথা আর বলিসনি। টের পায় তো পাই, সে করবে কি? যমুনার ভাবনা হলো, নরেনবাবুর সাহস বড়ই বেড়েছে, এবার তার বিপদ। শুনে খ্যাক করে উঠল তারক। বিপদ আবার কি? তোকে তো কতবার বলেছি ওতে কিছু হয় না। তোর আমিও রইলুম, কখনো কলঙ্ক রটিয়ে তোকে বিপদে ফেলব না। নরেনবাবুর সঙ্গে আমার পষ্টাপষ্টি কথা হয়ে গেছে। কি কথা? সামনের মাসে চাকরিতে জয়েন দেব। নরেনবাবু অন্য মেয়ে মানুষ দেখে না কেন? যার যাকে পছন্দ, তোকে চোখে লেগেছে। ও বড় সর্বনাশে ব্যাপার। যাকে চোখে লাগে তার জন্য পুরুষ মানুষ সব করতে পারে। আমি কালই বাপের বাড়ি যাচ্ছি। লাঠি ঝাঁটা খাই, শুকিয়ে মরি তাও ভালো, তবু নষ্ট হব না। বিপদে ফেললে দেখছি। বলি, আমার মতো একটি মনীষীকে যদি তো সব দিয়ে থাকতে পারিস, তবে নরেনবাবু দোষটা কি করল? সে দেখতে আমার চেয়ে ঢের ভালো, ফর্সা, চোখে মুখে শ্রী ছাদ আছে। আমি তার পাশে কি বলতো? তুমি আমার স্বামী, ওই তো তোর দোষ। স্বামীর মতো স্বামী হলেও নয় বুঝতুম। তুমি লোক খারাপ নও, তোমাকে লোভে পেয়েছে। তোর মাথাটাই বিগড়েছে। আমি খারাপ নই, খুব খারাপ। কেউ আজ অবধি আমাকে ভালো বলেনি। আমি বলছি, ভালো করে ভেবে দেখো। নরেনবাবু তোকে চাই, এমনকি এ কথাও বলেছে সে তোকে বিয়ে করতেও রাজি। বিয়ে? বলে এমন অবাক হয়ে তাকালো যমুনা, যেন ভূত দেখছে। ভয় পাসনি? তোর একটু ধর্মভয় আছে আমি জানি। আমি ছাপ বলে দিয়েছি, বিয়ে টিয়ে নয় মশাই, আমি বউ ছাড়ছি নে। 2-4 দিন বড় জোর। তোমার একটু বাঁধল না বলতে? নরকে যাবে তুমি। সে দেরি আছে, নরকে মেলা লোকই যাবে। কলিকালে কি নরক জাতির অভাব রে? আগে এ জন্মে কিছু জুত করে নিই, নরক তো আছেই কপালে। যমুনা রাগ করে বলল, দেখো, আমি সাবিত্রী বেউলে নই, তবে যা বুঝেছি তাই বুঝেছি। আমাকে দিয়ে ও কাজ হবে না। তুই বোকাও বটে রে। নরেনবাবুর কি মেয়ে ছেলের অভাব? তোর কত বড় ভাগ্যি যে মেয়ে ছেলে, এত মেয়ে ছেলে থাকতে তুই ওই শালার চোখে পড়েছিস। আমি বলি, সময় থাকতে এসব ভাঙিয়ে নে। রূপ যৌবন সব ভাঙিয়ে মা লক্ষ্মীকে ঘরে এনে তোল আগে। মা লক্ষ্মী এমন ঘরে লাথি মারতেও আসবে না। মনটা ঠিক করে ফেলেছিল যমুনা। এখানে থাকলে যে তার আর পরকাল বলে কিছু থাকবে না তাও বুঝেছে। কিন্তু যাই কোথা, বাপের বাড়ি বলতে তুলসীপোতা গায়ে একখানা ঝুপড়ি, এন্ডি গেন্ডি অনেক ভাই বোনের সংসার।
তার বাবা দাঁত আর হজম মলম বিক্রি করে, মা বেচে ঘুটে। বাঁশঝাড়ের মধ্যে একটা তোল পার হচ্ছিল, ভোস ভোস শ্বাসের শব্দ, সেই সঙ্গে কে যেন আদার বাদার ভাঙছে। তারক ভয় পেয়ে দাঁড়িয়ে গেল। ও কি গো? করালি চাপা গলায় বলল, চুপ। কান খাড়া করে শুনছিল করালি। বাঁশবনের মধ্যে দুটো চোখ চকচক করে উঠল হঠাৎ। আহ্লাদের গলায় করালি বলল, ওরে পাজি মাগি, এখানে সেদিয়ে রয়েছিস? আয় আয়, শীঘ্রই আয় বলছি। বাঁশবনের প্রলয়ের শব্দ তুলে আর ফোঁস ফোঁস করে শ্বাস ফেলতে ফেলতে গরুটা বেরিয়ে এলো। গরু না হাতি বোঝা মুশকিল, বিশাল চেহারা। উরিব বাসরে, এই তোমার গরু? গরুটা করালির গা ঘেঁষে এসে দাঁড়ালো। তার গলা এক হাতে জড়িয়ে ধরে করালি বলল, আহা, বাজা বলে ওর মনে সুখ নেই কি না? মনের দুঃখে মাঝে মাঝে বনবাসে যায়, ফিরেও আসে। চল চল, পা চালিয়ে চল। মেয়েটা এতক্ষণে পা ছাড়িয়ে কাটতে বসেছে। তারক একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুমি কপালওয়ালা মানুষ, গরুটা দিব্যি পেয়ে গেলে। এখন আমার বউ কোথা পাই বলতে পারো? আমার কপালে তো তোমার মতো না। পাবি পাবি, বাধা বউ যাবে কোথায়? মারধর করেছিস নাকি? আরে না, সেসব নয়, নরম সরম আছে, গায়ে হাত তোলার দরকার হয় না। তবে গো আছে খুব, যেটা না বলবে সেটাকে হা করার কাজ সাধ্যি। রথতলার কাজ বরাবর করালি বাইরের রাস্তা ধরল। তারক ডাইনে। সামনেই মলয়া ফার্মেসি, আলো জ্বলছে, দিব্যি পাকা ঘর, দোকানও বড়সড়ই। আজ নরেনবাবু নেই, শ্রীপতি একা বসে মাছি তাড়াচ্ছে। তাকে দেখে শ্রীপতি বিশেষ খুশি হলো না, হওয়ার কথাও নাই। মুখটা আষ্টে করে বলল, বাবু নেই। আসেনি আজ? না, সকাল থেকেই পাত্তা নেই, বাড়ি থেকে লোক এসে খুঁজে গেছে। হ্যাঁ, তবে তো। শ্রীপতি চেয়ে আছে। বুকটা ধকধক করছিল তারকের। তারই নেশাটা কেটে যাওয়ার উপক্রম। গেল কোথায় নরেনবাবু? শ্রীপতি ঠোঁট উল্টে বলল, তাকে জানি, বলে যায়নি কিছু, বাড়ির লোকও খুঁজছে। দুইয়ে দুয়ে কি তবে চারই হলো? যমুনা আর নরেনবাবু যদি একসঙ্গেই হাওয়া হয়ে থাকে তো শ্রীপতির জায়গায় সামনের মাসে সেই জয়েন দেবে। তারক বসে গেল। দোকানেই বিক্রিবারটা কেমন হে? বিক্রি কোথায়? ওষুধের স্টকই নেই। নেই কেন? ওষুধ কি মাগনা আসবে? টাকাটা দেবে কে? কেন, নিতাইবাবু দেবে। দিচ্ছে কোথায়? অন্য সব কারবারে টাকা আটকে আছে, দোকান চলছে নমনম করে। ইয়ে, তা উপরি টুপুরি কেমন? উপরি? সেটা আবার কি? মাস মাইনেই দেখা নেই তো উপরি। তারক মৃদু মৃদু হাসছিল। শ্রীপতি তো আর পাঠা নয় যে তার কাছে কবুল করবে। নরেনবাবু বাড়িতে কিছু বলে যায়নি? তাকে জানে, ঠসা বোবা বউ, তাকে বলাও যা, না বলাও তা। তারক উঠে পড়ল। না, এতদিনে যমুনার তাহলে সুমতি হয়েছে। নরেনবাবুর সঙ্গেই যদি গিয়ে থাকে, গেছেই, তাহলে তো মার দিয়ে কেল্লা। ওষুধের দোকান মানে কাঁচা পয়সা। ঘরে ফিরে টেমি জেলে বসে বসে খানিক ভাবল তারক। খবর নিয়েছে শ্রীপতির মাইনে মাসে ৩০০ টাকা। কম কিসের? বসা চাকরি, তার উপর উপরিত আছেই। মনটা বেশ ভালোই লাগছে তারকের। সে টেমি নিভিয়ে শুয়ে পড়ল। কত রাত হবে কে জানি, হঠাৎ একটা চেঁচামেচি শুনে ঘুম ভাঙল তারকের। কোথা থেকে চেঁচামেচিটা আসছে তা প্রথমে ঠাউর হলো না। কারো বিপদ আপদ হলো নাকি? দরজা খুলে বেরিয়ে এলো তারক। মনে হলো পুরো গায়ে চেঁচাচ্ছে, মেয়ে পুরুষের গলা শোনা যাচ্ছে। ডাকাত ডাকাত! তারক লাফ দিয়ে নামল। তারপর নরেনবাবুর বাড়ির দিকে ছুটতে লাগলো। গণ্ডগোলটা ওখান থেকেই আসছে। নরেনবাবুদের পুরনো ভাঙা বাড়ি সরিয়ে দালান তুলে দিয়েছে নিতাই রায়। বেশ বড়সড় বাড়ি। উঠোনে ধানের মড়াই, টিপকল, পিছনে গোয়াল, ঢেকিঘর। বাড়িটা হাতের তলার মতোই চেনে তারক।
চেঁচালেও পাড়ার লোক কেউ বেরোয়নি ভয়ে। বাইরের উঠোনে মশাল হাতে কালি ঝুলি মাখা একটা লোক দাঁড়িয়ে, হাতে একখানা বড়সড় ছোরা চকচক করছে। আর ভাঙা দরজা দিয়ে আর দুজন টেনে হিঁচড়ে বাইরে বের করে আনছে নরেনবাবুর বোবা কালা বউটাকে। বউটার শাড়ি খুলে লম্বা হয়ে ছড়িয়ে গেছে ঘর অবধি। তার মুখে কথা নেই, কেবল আ আ চিৎকার। তারক চেঁচিয়ে বলল, ডাকাতি করছো করো, বউটাকে ওরকম করছো কেন হে? ছেড়ে দাও ওকে, বোবাকালা মানুষ। উঠোনের ছোড়া হাতে লোকটা একবার তার দিকে ফিরে দেখে একটা হাঁক মারল, ভাগশালা সরে বাচ্চা, পেট ফাঁসিয়ে দেব। তারক থেমে গেল। হচ্ছেটা কি? ডাকাতি করবি কর, কিন্তু মেয়ে ছেলেটাকে টেনে বের করছিস কেন? অবলা মানুষ। হঠাৎ ঝাঁক করে মাথাটা পরিষ্কার হয়ে গেল তারকের। এ শালারা ভাড়াতে খুনি নয় তো? চুলের মুঠি ধরে হেঁচড়ে সিঁড়ি দিয়ে নামিয়ে আনছে মলয়াকে। একজন খেটে মোটা একটা লাঠি দিয়ে পেটাচ্ছে অমানুষিক জোরে। হাড়গুড় ভেঙে যাওয়ার কথা। আ আ আ আ চিৎকার চারিদিকে ছড়িয়ে যাচ্ছে সাইরেনের মতো। সেই চিৎকারে মরা মানুষও শিউরে উঠবে। মশারের আলোয় তারক দেখতে পেল মলয়ের মুখ দিয়ে রক্ত গড়াচ্ছে। উঠোনের লোকটা ছোড়া হাতে এগিয়ে যাচ্ছিল মলয়ার দিকে। তারক জন্মে মারডাঙ্গা করেনি, সে ভীতু মানুষ। কিন্তু আজ মাথাটা যেন বড্ড তেতে গেল হঠাৎ। চারদিকে ঢেলা আর ইটের অভাব নেই। পুরনো বাড়ির ভাঙা টুকরো চারদিকে ছড়ানো। তারক একখানা ইটের টুকরো তুলে খানিক দৌড় দিয়ে টিপ করে মারল। একটা, দুটো, তিনটে। মারশালাকে বলে চেঁচাচ্ছিল তারক। তার পয়লা ইটেই ছোড়াওয়ালার মাথা চেপে বসে পড়েছিল। আর ইটগুলো লাগলো কিনা জানে না, তবে লোকগুলো ভরকে ছিটকে গেল এদিক ওদিক। তারক লাফ দিয়ে গিয়ে উঠোনে ঢুকল। সামনে একটা খেটে লাঠি পড়েছিল, সেইটা তুলে নিল সে। তারপর বসা ডাকাতটা উঠতেই পাগলের মতো মারতে লাগলো তাকে। কে একজন চেঁচালো, পালা পালা, লোক আসছে। ডাকাতের জান বলে কথা। অত পিটুনি খেয়েও লোকটা হঠাৎ প্রাণ ভয়ে দৌড়ালো। কে কোথায় গেল কে জানে, তবে মেয়েটা প্রাণে বেঁচে গেল। গায়ের লোক বোধহয় তারকের সাহস দেখে বেরিয়ে এলো এতক্ষণে। লহমায় লাঠি সেটাধারী পুরুষ আর মেয়ে ছেলে উঠুন ভর্তি। মেয়েদের কারো হাতে বটি অবধি। চেঁচামেচিতে কান পাতা দায়। মলয়াকে ধরে তুলতে হলো। বোবা মেয়েটা থরথর করে কাঁপছে, চোখে ভুতুড়ে দৃষ্টি। সোজা হয়ে দাঁড়াতেও পারছে না। তারক পাজা কোলা করে তাকে ঘরে এনে শোয়ালো বিছানায়। মেয়ে দুটো চেঁচিয়ে কাঁদছে। নরেনবাবু কোথায়? নরেনবাবু কি খাটের নিচে নাকি নাকি পালিয়ে গেছেন? এমন সব নানাজন জিজ্ঞেস করতে লাগলো। একজন মনীষ এসে এগিয়ে বলল, বাবু আজ সকালেই 7 সকালে একটু শহরে গেছেন, আজ ফিরবেন না। তারকের গা জ্বালা করে উঠেছিল হঠাৎ। নরেন শালাই মলয়াকে খুন করতে লোক লাগায়নি তো? শালার যে যমুনার উপর দারুণ লোভ। তারকের কাছে বিয়ের প্রস্তাব অবধি দিয়ে রেখেছে। মাথাটা বড্ড গরম হচ্ছিল তারকের। সবাই এসে পিঠ চাপড়ে যত তার বীরত্বের প্রশংসা করছিল, ততই তারকের গায়ের রোয়া দাঁড়িয়ে যাচ্ছিল রাগে। ব্যাপারটা তার কাছে পরিষ্কার, ডাকাতি নয়। ডাকাতরা অকারণে খুন করে না, এরা খুন করতে এসেছিল। তপন হালদারের ছেলে মিতুল মোটর বাইকে করে কালীপুর থেকে মন্নর ডাক্তারকে নিয়ে এলো। গায়ে হোমিওপ্যাথিক জগন্নাথ কী সব ওষুধ খাইয়ে দিয়েছিল মলয়াকে। যাই হোক, বউটার চোট তেমন মাত্রা ছাড়া নয়। মন্নর ডাক্তার ডেকে ডেকে বলল, হাড়টার ভাঙেনি, তবে ভোগান্তি আছে। তারক ভিড়ের বাইরে উঠোনের একধারে এসে দাঁড়িয়ে উপরে যেয়ে আকাশটা দেখল। সে অমানুষ ঠিকই, কিন্তু তার চেয়েও ঢের অমানুষ্ট পৃথিবীতে আছে দেখা যাচ্ছে। কালীপুর থানা থেকে পুলিশও এসে পড়ল জিপে করে। জবানবন্দি দিতে দিতে রাত প্রায় ভোর। তারপর তারক বাড়িমুখো রওনা হলো। মনটা খারাপ লাগছে। বউটা এঁটো হয়ে পড়ল। বাঁশঝাড় পেরোনোর সময় কে যেন বলে উঠল, আমি তো জানতুম
তুমি লোক খারাপ নও। তারক? হ্যাঁ? কে কে? আমি? অন্ধকারে কি আর চিনতে ভুল হয়? তুই? তুই নরেনবাবুর সঙ্গে যাসনি? তোমার কি মুখে কিছু আটকায় না? তার আগে গলায় দড়ি দেব। তাহলে কোথায় ছিলি? কোথায় আবার? বৌদি লুকিয়ে রেখেছিল নতুন গোয়াল ঘরে। ডাকাত যখন পড়ল তখন বেরিয়ে এসে কাণ্ড দেখে ঘরের গাদার পিছনে লুকিয়ে পড়ি। তুমি না হেলে আজ যে কি হতো। নরেনবাবু তাহলে কার সঙ্গে গেল? তার আমি কি জানি? নিয়ে যেতে চেয়েছিল বলেই তো পালিয়েছিলুম। ও শালা মহা হারামি। একবার ভেবেছিলুম পুলিশকে বলে দিই, খুনটা ওই শালাই করাচ্ছিল। না না, ওসব বলার দরকার নেই। আমাদের তো এই গায়েই থাকতে হবে, আমরা গরিব মানুষ। আর আমাকে বেচতে চাইবে না তো? তারক একটু হাসল, তারপর হাত বাড়িয়ে যমুনার একটা হাত ধরে বলল, সেই তারকটা ভেগে গেছে। এখন যে তারকের হাত ধরে হাঁটছিস সেটা একটা পরপুরুষ। তারকের হাতে একটা জোর চিমটি কাটল যমুনা। অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন।